ভ্যাকেশনের ছুটিতে কিছু মানুষ প্লেনে করে মেক্সিকোর ক্যাবো নামের একটি স্থানে যাচ্ছে। তবে এত আনন্দের মাঝেই হঠাৎ তাদের প্লেনটি সমুদ্রের মাঝে ক্র্যাশ করে বসে। প্লেনে রয়েছে বেশ কিছু যাত্রী এবং যাদের কাছে রয়েছে খুবই সামান্য পরিমাণের অক্সিজেন। সেই রেস্কিউ টিম তাদের উদ্ধার করার জন্য হন্য হয়ে খুঁজছে। তবে এত বড় সমুদ্রে তাদের খুঁজে পাওয়া কি এতটাই সহজ? তবে এর থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তাদের প্লেনটি একটি খাদে আটকে গেছে, যেটি খুব দ্রুতই আরো গভীরে তলিয়ে যাচ্ছে এবং যেখানে রয়েছে ভয়ঙ্কর কিছু মনস্টার। এবং সেই মানুষগুলো প্রার্থনা করছে এই যাত্রায় গর্জন তাদের বাঁচিয়ে নেয়। টানটান উত্তেজনাপূর্ণ এবং ভয়ানক লেভেলের সার্ভাইভাল মিশনে এমন একটি সিনেমা 2024 সালে রিলিজ পায়, যেখানে আপনি সার্ভাইভাল সিনেমার আসল মানেটা বুঝতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম ভিডিও যদি আপনি আরো পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা লস অ্যাঞ্জেলেসের এক ব্যস্ততম এয়ারপোর্ট দেখতে পাই, যেখানে আমরা কাইল এবং জেড নামের দুজন ছেলেকে দেখি, যারা তাদের গার্লফ্রেন্ড ইভার জন্য ওয়েট করছে, যারা তাদের ভ্যাকেশনটা কাটানোর জন্য মেক্সিকোর ক্যাবো নামের একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা হয়েছে। তবে সেই ছেলে দুটো সেই এয়ারপোর্টে থাকা সকল যাত্রীদের নিয়ে মজা ঠাট্টা করছে। কিছুক্ষণ পর তাদের গার্লফ্রেন্ড ইভা তার বডিগার্ড ব্র্যান্ডনকে সাথে নিয়ে এয়ারপোর্টে এসে পৌঁছায়। ইভা ছিল সেই শহরের মেয়রের একমাত্র মেয়ে, আর ব্র্যান্ডন হচ্ছে তার পার্সোনাল বডিগার্ড। তবে ব্র্যান্ডন তাদের সাথে যাওয়াতে জেড এবং কাইল খুব বেশি একটি খুশি ছিল না। অন্যদিকে আমরা আরো কিছু মানুষদের দেখতে পাই, যেখানে একটি ছোট্ট মেয়ে যার নাম ছিল রোজা, সঙ্গে ছিল তার গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ডমাদার, যাদের নাম ছিল হ্যাঙ্ক এবং ন্যানা। সো রোজার ছোট্ট একটি পুতুল রয়েছে যার নাম হচ্ছে মিস্টার টিপস, যেটা একটি টেডি বিয়ার টাইপের, এবং বেচারি হঠাৎ করে সেটি হারিয়ে ফেলেছে। তবে সেটি খুঁজতে গিয়ে এবার সাথে তার লেগে যায় ধাক্কা। এবার হাতে ছিল ড্রিঙ্কস, যেটা তার গায়ের উপর পড়ে যায়। তবে সেই মেয়েটির সাথে এভা কোনো খারাপ আচরণ করে না, যেটা ইন্ডিকেট করে যে সেই মেয়েটি খুবই শান্ত মনের এবং সে সহজেই মানুষদের ক্ষমা করে দিতে পারে। এবার সেই ছোট্ট পুতুলটাকে সে জোগাড় করে দেয় এবং তারা হাসি মুখে সেই প্লেনে গিয়ে চড়ে বসে। সেই কাইল নামে সেই ছেলেটা, যে একজন জোকস্টার, যে সবাইকে নিয়ে মজা ঠাট্টা করাটাই তো তার একটা অভ্যাস। সে সেই ব্র্যান্ডন নামে সেই বডিগার্ডটাকে নিয়ে তো মজা ঠাট্টা করেই যাচ্ছে, একই সাথে সে সেই প্লেনের নামেও নানান ধরনের উল্টোপাল্টা কথা বলছে। মানে সে জানায় যে তাদের এই প্লেনটা একেবারে খালি, এখানে বেশি একটি প্যাসেঞ্জার নেই, কারণ নাকি এই প্লেনটা নাকি বেশ পুরনো, মানুষেরাও এই প্লেনে ওঠার কোনো রিস্ক নিতে চায় না। আবার কিছু সময় পরে সেই প্লেনের উইংসটার দিকে তাকিয়েও সেটা নিয়েও সে কথা বলে ওঠে যে সেই প্লেনের ডানাগুলো কতটা পাতলা, প্রায় 20,000 ফুট উচ্চতায়, কিভাবে এই উইংসগুলো এত চাপ সামলাবে। মানে নানান অদ্ভুত কথা বলে সে এভা এবং জেডকে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে সেই মুহূর্তে কিছু পাখি এসে সেই উইংসটাকে ধাক্কা মারে। তবে সেই ক্যাপ্টেন বলে ওঠে যে এটা খুবই নর্মাল একটা বিষয়, এতে ভয়ের কোনো কারণ নেই, তারা খুব তাড়াতাড়ি ক্যাবোতে গিয়ে ল্যান্ড করবে। ছোট্ট রোজা খেয়াল করে যে সেই ইঞ্জিনটার অবস্থা একদমই ভালো না, সেটি রীতিমতো কাঁপছে, তার চারপাশের লেয়ারগুলো আস্তে আস্তে খুলে খুলে উড়ে যাচ্ছে, আর তারই মাঝে একটি পার্ট সরাসরি উড়ে গিয়ে প্লেনের মেইন বডিতে গিয়ে জোরে ধাক্কা লাগে, যার ফলে সেখানে একটি ফাটল ধরে যায় এবং প্রবল বাতাসের চাপে সেই স্থানটি সম্পূর্ণ ভেঙে খুলে যায়। প্লেন তার চূড়ান্ত গতিতে ছিল, যার ফলে প্রবল হাওয়ার চাপে বহু মানুষ সরাসরি সেই প্লেন থেকে বাইরে বেরিয়ে যায়। তারপর সেই প্লেনটি সম্পূর্ণ কন্ট্রোলের বাইরে চলে যায় এবং সরাসরি সেটি সমুদ্রে গিয়ে পড়ে। এবং তারপরে যে ইম্প্যাক্টটা হয়, সেই ধাক্কার ফলে বহু মানুষ সিটে বসেই তো সেখানে মারা যায় এবং অনেকেই আহত হয়, এবং সেই প্লেনটা ধীরে ধীরে সমুদ্রের একেবারে নিচে চলে যায় এবং সেই প্লেনটি একটা সময় একটি খাদে এসে আটকে যায় এবং যে কোনো সময় সেটি আরো গভীরে ডুবে যেতে পারে। সেই প্লেনটার ভিতরে তো পানি ঢুকে পড়েছে, তবে সেই প্লেনটির রেয়ার সাইডে যেখানে এখনো কিছু হাওয়া অবশিষ্ট রয়েছে, সেখানে এখনো পানি প্রবেশ করতে পারেনি এবং সেখানে অল্প কিছু মানুষ আশ্রয় নিয়েছে। এভা, তার বয়ফ্রেন্ড কাইল এবং জেড এখনো জীবিত রয়েছে, এবং সেই ছোট্ট বাচ্চাটা যার নাম ছিল রোজা, সে এখনো জীবিত রয়েছে। তার গ্র্যান্ডমাদার তো জীবিত রয়েছে, তবে দুর্ভাগ্যবশত তার গ্র্যান্ডফাদার সেখানেই মারা গিয়েছে। তবে এভার বডিগার্ড অর্থাৎ ব্র্যান্ডন, সেই মানুষটি ছিল খুবই স্মার্ট, যার এরকম প্রতিকূল পরিবেশে কিভাবে সার্ভাইভ করতে হবে তার যথেষ্ট জ্ঞান রয়েছে। সে জানে যে এখন এই মুহূর্তে তাদের কি করা প্রয়োজন। অন্যদিকে কাইল এবং জেড, যাদের মুখে শুধু নেগেটিভ কথা, তারা এমন একটি পরিস্থিতি রয়েছে, তারা এই মুহূর্তে সেই সমুদ্রে একটি স্ল্যাপের মধ্যে 3rd ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, অর্থাৎ প্লেনটা কাত হয়ে রয়েছে।
তারা এই মুহূর্তে যেই স্থানটাতে রয়েছে সেটা একটা এয়ারলক, কিছু বাতাস তো সেখানে রয়েছে, তবে তাদের খেয়াল রাখতে হবে যে কারো মাথা ঘুরছে নাকি বা কারো ঘুম ঘুম আসছে নাকি, কারণ এটি অক্সিজেন শেষ হয়ে যাওয়ার একটি লক্ষণ। এবং সে জানায় সেই উদ্ধারকারী দলের কাছে তাদের একটি মেসেজ চলে গেছে এবং খুব দ্রুতই তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নেওয়া হবে। এই মুহূর্তে তাদের প্রয়োজন অক্সিজেনের, তবে প্লেনে কিছু অক্সিজেনের এক্সট্রা ট্যাঙ্ক থাকে। ড্যানিয়েলও লক্ষ্য করতে পারে যে সেই অক্সিজেনের ট্যাঙ্কগুলো ফাঁকা, আর এটাই ইন্ডিকেট করে যে তাদের প্লেনের সার্ভিসটা কতটা জঘন্য। তবে ন্যানা সেখানে জানায় যে সেই প্লেনে থাকা একজন যাত্রীর কাছে সে একটি অক্সিজেনের ট্যাঙ্ক দেখেছে, তারা সেটি ব্যবহার করতে পারে এবং সেটির খোঁজেই ব্র্যান্ডন সেখানে চলে যায় এবং একটা সময় সেই অক্সিজেন ট্যাঙ্কটা সে পেয়েও যায়। তবে চারদিকে রয়েছে বহু মৃতদেহ যারা এখনো সেই সিটের মধ্যে আটকানো রয়েছে। অবশ্যই সেই সমুদ্রের পানিতে ডুবেই তো তারা সেখানে মারা গিয়েছে। তবে এতক্ষণ যে সমস্যার কথাগুলো বললাম সেগুলো তো সামান্য, কারণ আসল বিপদ তো তাদের জন্য অপেক্ষা করছে। আমরা দেখেছিলাম সেই প্লেনের একটি সাইড পুরো খালি হয়ে গেছে, মানে একেবারে হাওয়া হয়ে গিয়েছে এবং সেখান দিয়ে একটি শার্ক ভেতরে প্রবেশ করে, যেটি সরাসরি ব্র্যান্ডনের উপরে আক্রমণ করে দেয়। তারপর সেই মানুষটা কোনো মতে ট্যাঙ্কটি নিয়ে সেই সার্ভাইভালদের কাছে গিয়ে পৌঁছায়। তবে শার্কের কামড়ে সে প্রচুর আহত, ফিনকি দিয়ে তার শরীর থেকে রক্ত পড়ছে। তবে সেও আর বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবে না, কারণ সেই শার্কটা তো সেই স্থান পর্যন্ত চলে এসেছে। সে ব্র্যান্ডনকে সেখান থেকে টেনে নিয়ে চলে যায় এবং তারা তখন সবাই বুঝে গিয়েছে যে তারা চরমভাবে সেখানে ফেসে গিয়েছে। তাদের এখন সেখানে কি করা উচিত? ব্র্যান্ডন যেমনটা তাদেরকে বলেছিল, এমন পরিস্থিতিতে তাদের অপেক্ষা করা উচিত যতক্ষণ না পর্যন্ত রেস্কিউরা তাদেরকে উদ্ধার করতে আসে। অন্যদিকে সেই কাইল নামের ছেলেটি সেই ইম্প্যাক্টের কারণে তার হাতে একটি বড় চোট লেগেছে, সেখান থেকে তার ব্লিডিং হচ্ছে এবং তার একটা চিকিৎসা করা প্রয়োজন। সেখানে ন্যানাও উপস্থিত ছিল, যার মেডিকেল নিয়ে বহু জ্ঞান রয়েছে। তিনি একজন আর্মি মেডিক ছিল, আর সেই কারণেই সে খুব ভালোভাবে এই চিকিৎসা করতে পারত। একই সাথে সেই শার্কগুলো এই প্লেনের ভিতরে যে ডেড বডিগুলো রয়েছে সেগুলো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। মোটামুটি একটি ভয়ানক পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে এবং একই সাথে সেই প্লেনটি ধীরে ধীরে কাঁপছে। যেমনটা বলেছিলাম, সেই প্লেনটি একটি স্ল্যাপের মধ্যে রয়েছে, অর্থাৎ খাজের মধ্যে, যেটি 3rd অ্যাঙ্গেল ডিগ্রিতে রয়েছে। যখন তখন সেটি স্লাইড করে সমুদ্রের আরো গভীরে চলে যেতে পারে। একই সাথে সমুদ্রের ওপরে কিছু হেলিকপ্টার তাদের খোঁজার চেষ্টা করছে। তবে এত বড় সমুদ্রের মাঝে কোথায় প্লেনটা পড়েছে সেটা তারা খুঁজবে কি করে? একই সাথে তাদের সেখানে হেলিকপ্টারের ফিউলও শেষ হয়ে আসছে। কতক্ষণই বা তাদেরকে সেখানে তারা খুঁজবে? কতক্ষণই বা তারা সেই সমুদ্রের ওপরে তাদের হেলিকপ্টার উড়াবে? অন্যদিকে এভা এবং সেই মানুষগুলো সেই রাস্তায় চলছে, যেমনটা ব্র্যান্ডন তাদেরকে বলেছিল, মানে অপেক্ষা করা। তবে তারা কতক্ষণ অপেক্ষা করবে? তাদের যে বাতাস বা যে অক্সিজেন রয়েছে তারা বড় জোর 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সেখানে সার্ভাইভ করতে পারবে। একই সাথে তারা সমুদ্রের একেবারে তলায় রয়েছে, যেখানে পানির চাপ অতিরিক্ত বেশি। প্রথমত এটি তো একটি প্লেন, এটি তো কোনো সাবমেরিন না যেখানে 3-4টা লেয়ার থাকবে, সমুদ্রের পানির চাপটা সহ্য করতে পারবে। এটা তো জাস্ট একটা প্লেন, পাতলা অ্যালুমিনিয়ামের লেয়ার রয়েছে, সমুদ্রের প্রবল পানির চাপে সেটি ক্রাশ করতে পারে এবং ভিতরে থাকা মানুষগুলো তো মারা যাবে। তবে বিপদ তো তাদের কমছে না, বরং বাড়ছে। যেমনটা বললাম, সেই প্লেনের পজিশনটা একেবারে স্টেবল ছিল না, একেবারে কাত হয়েছিল এবং সেটি স্লিপ করে আরো নিচে চলে যেতে থাকে। একটি জায়গায় গিয়ে প্লেনটি থেমে যায়, তবে তারপরেই ছিল একটি বিশাল বড় খাদ। প্লেনটা আরেকটু এগুলেই সেটি সরাসরি খাদে গিয়ে পড়বে। সেটা কতটা গভীর সেটা কোনো আইডিয়া নেই। তারা প্রত্যেকে খুবই কনফিউজ। তারা এটাও জানে না যে তাদের কেউ খুঁজছে নাকি তাদের কেউ বাঁচাতে গিয়ে আসছে। তারা প্ল্যান করছে যে তারা সেই প্লেন থেকে বাইরে সাঁতরে সেই স্থান থেকে বাইরে বেরিয়ে যাবে। তবে তারা তো জানে না যে তারা এই সমুদ্রের কতটা গভীরে আটকে রয়েছে। ততক্ষণ তারা দম আটকে রাখতে পারবে নাকি? একই সাথে বাইরে রয়েছে সেই হিংস্র শার্কগুলো, মানে তারা সেই হাঙ্গরগুলোকে কিভাবে ইগনোর করবে? তখন রোজা তাদেরকে জানায় যে বাবল, মানে পানির মধ্যে যে বুদবুদিগুলো হয় না, সেগুলো। রোজা তার স্কুলের বইতে পড়েছে যে বাবল শার্ক একদম পছন্দ করে না, আর সেটা সাহায্য নিয়েই তারা সেই স্থান থেকে বেরোনোর প্ল্যান করছে। অন্যদিকে সমুদ্রের উপরে উঠতে থাকা সেই হেলিকপ্টারগুলো ফাইনালি দেখতে পেয়েছে সেই ডেব্রিসগুলো। সেই প্লেনের কিছু ভাঙা অংশ তারা সেখানে দেখতে পায়, যেটা সমুদ্রের উপরে ভাসছে। তারা বুঝতে পেরে যায় যে আশেপাশেই সেই প্লেনটি ক্র্যাশ করেছে এবং তারা দুজন স্কুবা ডাইভকে সেখানে পানির নিচে পাঠায়। তবে সেই হেলিকপ্টারের তেল শেষ হয়ে যাচ্ছিল। তাদের হাতে সময় ছিল মাত্র 15 মিনিট। সেই 2 রেস্কিউয়ার ফাইনালি সমুদ্রের নিচে সেই প্লেনটিকে খুঁজে পায় এবং হাজারো নেগেটিভের মাঝে সেই মানুষগুলো আশার আলো দেখতে পায়।
তারা সেই জানলা দিয়ে দেখতে পায় দুজন ডুবুরি আসছে তাদেরকে বাঁচানোর জন্য। তবে তারা তো জানতো না যে সেই সমুদ্রের নিচে এক বড় ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে তাদের জন্য। সেই দুজন ডুবুরির ওপর সেই শার্কটি আচমকাই হামলা করে বসে। তারা জাস্ট দেখতে পায় একজন ডুবুরির একটি পা ভেসে যাচ্ছে। যেটুকু আশা তাদের মধ্যে ছিল এখন সেটুকু আশাও তাদের মধ্যে শেষ। এখন তারা রিয়েলাইজ করে যে এখন যা করতে হবে তাদের নিজেদেরই করতে হবে। সেই বাইরে উঠতে থাকে হেলিকপ্টারগুলো চলে যায়, কারণ তাদের ফিউলও তো কম রয়েছে এবং তারা ভেবেছে সেই স্কুবা ডাইভারগুলো তো প্রফেশনাল, তারা কিভাবে সার্ভাইভ করতে হয় সেটা তো তারা জানে। তাই তারা চলে যায় হেলিকপ্টারটি রিফিউল করতে। অন্যদিকে সেই প্লেনে থাকা সেই মানুষগুলো ভাবছে তাদের উদ্ধার করতে আসা একজন তো তারা দেখেছে যে মারা গেছে, তবে অন্যজন হয়তো সে প্লেনে ঢুকতে পেরেছে, যদিও তাকেও তো শার্কটা মেরেই ফেলেছে। তবে তার সাথে থাকে সেই স্কুবা গিয়ারটা এবং সেই অক্সিজেন ট্যাঙ্কটা তো তারা ব্যবহার করতে পারবে। আর এ আশা করেই এভা এবং জেড সেই পানির নিচে যাচ্ছে। তবে জেড স্লিপ করে সেই পানির নিচে পড়ে যায় এবং অতিরিক্ত মুভমেন্টের কারণে সেখানে একটি শার্ক চলে আসে, যেটা জেডের পায়ে সরাসরি কামড় বসিয়ে দেয় এবং সেই শার্কের কামড়ে জেড তার একটি পা হারায়। সে ছটফট করছে এবং সে তার পাটাকে ফিল করতে পারছে না। যাই হোক, সময়ের পর সময় কেটে যাচ্ছে, সেই স্থানের অক্সিজেনও কমে আসছে। তাদেরকে যেটা করতে হবে সেটা ইমিডিয়েট করা প্রয়োজন। এবার চলে যায় সেই হেজটা খুলে সরাসরি কার্গোর দিকে, যেখানে তাকে একটি ব্যাগ খুঁজে আনতে হবে। অ্যান্ড এবার সেই ব্যাগটি খুঁজেও পেয়ে যায়। সে চলে আসে তার বয়ফ্রেন্ড জেডের কাছে। ধীরে ধীরে সে তার সেন্সটাও হারিয়ে ফেলছে, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এবং সে একটি শকের মধ্যে রয়েছে। তবে কিছুক্ষণ সময় পরে অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে জেড সেখানেই মারা যায়। এবার তার বয়ফ্রেন্ডকে হারিয়েছে, সাথে রয়েছে অল্প কিছু মানুষ যাদেরকে সাথে নিয়ে তার সেখান থেকে বেরোতে হবে। তবে তারা কিভাবে সেখানে বাঁচবে, কিভাবে তারা সেখানে সার্ভাইভ করবে? কাইল তার মনের যত পজিটিভ চিন্তা সবটুকুর শক্তি সে হারিয়েছে। সে জানে না তার এখন কি করা উচিত। সেই ছোট্ট বাচ্চাটা যেটা বলেছিল, অর্থাৎ বাবলস দিয়ে শার্কদের ভয় দেখানো, আর এখন তাদের সেটাই করতে হবে, কারণ কোনো উপায়ও তো নেই। সেই প্লেনের একেবারে ফ্রন্টের দিকটা অর্থাৎ ককপিটটা যেখানে ভেঙে গেছে সেটা ধীরে ধীরে সেই খাদের নিচে গিয়ে পড়ে যাচ্ছে এবং সেটার ওজনটায় গোটা প্লেনকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। তারা সবাই সেই ব্যাগটার ভিতর থেকে যত স্কুবা গিয়ার রয়েছে সেটি ব্যবহার করা শুরু করে। এখন তাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে সেই মৃত মানুষটাকে খোঁজার জন্য, যার অক্সিজেনের ট্যাঙ্কটা তো তারা ব্যবহার করবে। ন্যানা সেখানে দাঁড়িয়ে যায়, সে আর সামনের দিকে এগোয় না। সে রোজাকে এবার হাতে তুলে দেয়। সে তার হাতে দায়িত্ব দিয়ে দেয় যাতে এবার তাকে সেফলি তার বাড়ি পৌঁছে দেয়। তবে আমরা ফাইনালি দেখতে পাই যে ন্যানা রোজার জন্য নিজের বলিদানটা দিয়ে দেয়। সে তার মৃত্যুর অপেক্ষা করতে থাকে। সেই জলের নিচে কাইল তাদের প্রত্যেককে প্রচন্ড প্যানিক করে ফেলে। সে ভেবেছিল যে সে আর এই কাজটা করতে পারবে না। আর একটু আগেই যেমনটা বলেছিলাম, অতিরিক্ত মুভমেন্ট সেই শার্কগুলো আরো অ্যাট্রাক্ট করে আর সরাসরি সেই শার্কটি ব্রুটালি হামলা করে বসে, আর যার ফলে কাইল সেখানে মারা যায়। আর তারপর এভা, ড্যানিয়েলিও এবং রোজা তারা তিনজনই সেই মৃত স্কুবা ডাইভকে খুঁজে পায় এবং তার অক্সিজেন ট্যাঙ্ক থেকে তারা অক্সিজেন নেওয়া শুরু করে। ড্যানিয়েলিও তার গায়ের মধ্যে অক্সিজেন ট্যাঙ্কটাকে জড়িয়ে নেয় এবং সে এভাকে নিয়ে সেই প্লেনের ফাঁকা জায়গাটা দিয়ে সেই প্লেন থেকে বাইরে বেরিয়ে আসে। তাদের কাছে ওই এক টাইপের ইমার্জেন্সি স্কুবা ডাইভ জ্যাকেটগুলো রয়েছে, যেগুলো টান মারলে বাতাসে ফুলে যায় এবং সেটির চাপেই তারা একেবারে ভেসে সেই সমুদ্রের সারফেসে চলে যায়। তবে বাকি রয়েছে এভা, না তার কাছে রয়েছে অক্সিজেন, একই সাথে সেই শার্কগুলো ভেতরেও প্রবেশ করে ফেলেছে। তবে এভা তখন তার নিজের স্মার্টনেসটা দেখায়। সে একটা ফোঁটা মুভমেন্ট করেনি, জাস্ট স্টিল ছিল সেখানে এবং শার্কটা তার পাশ কেটে সেখান থেকে চলে যায়। তবে সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল সেই প্লেনের যে বাকি অংশটা রয়েছে সেটি স্লাইড করে সরাসরি সেই খাদের ভিতরে পড়ে যায় এবং এভা সেই প্লেনের মধ্যেই রয়েছে। এবার কোনো মতো সেই ফাটলটি দিয়ে বাইরে তো বেরিয়ে যায়। তবে এত বড় একটি প্লেন যখন নিচে পড়ছিল সেখানে যে প্রেসারটা ক্রিয়েট হয়েছিল, যে চাপটা তৈরি হয়েছিল, সেই চাপের বিপরীতে এভা ভেসে সেই সমুদ্রের উপরে উঠে আসতে পারছিল না, সেটা বরং এভাকে আরো নিচের দিকে টানছিল। তবে যেহেতু তার লাইফ জ্যাকেটটাও অ্যাক্টিভ করা ছিল, যার কারণে সে কোনো মতো ভেসে সমুদ্রের সারফেসে চলে আসে। কিছু সময়ের জন্য সে তার জ্ঞানটা তো হারায়, তবে সময় মতো তার জ্ঞান চলে আসে। বাইরে সে ড্যানিয়েলিও এবং রোজাকে খুঁজছে, তবে চারদিকে শুধু সমুদ্র, দেখা তো যাচ্ছে না কিছুই। তবে ভাগ্য সেদিন রোজার সাথেই ছিল। সময় মতো সেখানে রেস্কিউ হেলিকপ্টারগুলো তো সেখানে চলে আসে, যারা এভাকেও দেখতে পেয়ে যায়। তারা অলরেডি ড্যানিয়েলিও এবং রোজাকে রেস্কিউ করে নিয়েছে এবং তারা এভাকে উদ্ধার করে নেয়। রোজাকেও সে জীবিত দেখতে পেয়ে খুবই খুশি, কারণ ন্যানা এভাকে দায়িত্ব দিয়েছিল রোজার দেখভাল করার জন্য।
রোজার কাছে সেই পুতুলটাও ছিল, যেটার নাম ছিল মিস্টার টিপস, যেটাকে রোজা খুবই পছন্দ করত। তবে সেটাকে সে পানিতে ভাসিয়ে দেয় যাতে সেটা তার নেনা এবং গ্র্যান্ডপার সাথে থাকে। আর একই সাথে সেই 3 জন সার্ভাইভালকে নিয়ে সেই হেলিকপ্টারটি তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। ওয়েল, এই ছিল ভিডিও এন্ড আই হোপ আপনাদের ভালো লেগেছে। এন্ড যারা যারা সার্ভাইভাল সিনেমা পছন্দ করেন তাদেরকে আমি লিটারেলি এই সিনেমাটিকে রিকমেন্ড করব। আপনি জাস্ট এই সিনেমাটিকে একবার দেখুন, সত্যি বলছি মন ভরে যাবে। তবে আজকের ভিডিও আমি এটুকুই রাখছি, দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।